आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব লেখক সত্যজিৎ রায়ের করভাস গল্পের শেষাংশের লাইন ধরে ব্যাখ্যা। আজকের আলোচনা হবে 16ই নভেম্বর থেকে লাইন ধরে ব্যাখ্যা করব। আর এই ব্যাখ্যার সময় যে লাইনগুলো থেকে প্রশ্ন হবে সেই লাইনগুলো দাগ দিতে বলবো এবং তার সঙ্গে প্রশ্নগুলো বলবো। প্রশ্নগুলো তোমরা সাথে সাথে লিখে রাখবে। 16ই নভেম্বর, ভেবেছিলাম কালকের ঘটনাটা কালকেই লিখে রাখবো। এই লাইনটা তোমরা দাগ দাও। এটা থেকে ব্রড কোশ্চেন আসতে পারে, রচনাধর্মী প্রশ্ন। ভেবেছিলাম কালকের ঘটনা কালকেই লিখে রাখবো, কিন্তু বিভীষিকার ঘোর কাটতে সারা রাত লেগে গেল। বিভীষিকা ওটা ভয়, আতঙ্ক, ত্রাস। তো সেই বিভীষিকার যে ঘোর সেটা কাটাতে প্রফেসর শঙ্কুর সারা রাত লেগে গেছে। অর্থাৎ যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা এতটা ভয়ের, এতটা আতঙ্কের, ত্রাসের, ওই ত্রাস আতঙ্ক বিভীষিকার ঘোর কাটাতে সারা রাত লেগে গেছে। তো প্রশ্নটা কি হবে? প্রশ্নটা তোমরা লেখো। কে কালকের কোন ঘটনা লিখে রাখতে চেয়েছিলেন? কে কালকের কোন ঘটনা লিখে রাখতে চেয়েছিলেন, মানে ঘটনাটা কি লেখা হয়েছে? প্রশ্ন পুরো লাইনটাই দাগ দাও, পুরো লাইনটাই। ভেবেছিলাম থেকে সারা রাত লেগে গেল। ভেবেছিলাম কালকের ঘটনা কালকেই লিখে রাখবো, কিন্তু বিভীষিকার ঘোর কাটাতে সারা রাত লেগে গেল। পুরো লাইনটাই দাগ দাও। প্রশ্ন লেখো, কে কালকের কোন ঘটনা লিখে রাখতে চেয়েছিলেন? ওটার সঙ্গে আরেকটা কোশ্চেন লিখবে, কোশ্চেন মার্ক দিয়ে আরেকটা পার্ট লিখবে, আরেকটা পার্ট। এই লাইনের উপরে দুটো পার্ট, আরেকটা পার্ট লেখো। এখানে কোন বিভীষিকার কথা বলা হয়েছে? বিভীষিকাটা কি? ওই ভয়, আতঙ্ক, ত্রাস। কোন বিভীষিকার কথা বলা হয়েছে? বিভীষিকা। হচ্ছে কাল সকালটা যেভাবে শুরু হয়েছিল তাতে বিপদের কোনো পূর্বাভাস ছিল না। সকালটা যেভাবে শুরু হয়েছিল তাতে বিপদের কোনো পূর্বাভাস ছিল না, মানে বিপদ আসতে পারে এরকম কোনো আভাস শঙ্কু পায়নি। তার মানে একটা ভালো সময় দিয়ে শুরু হয়েছে সকালটা, সব ঠিকঠাকই চলছে, কোথাও কোনো রকমের কোনো ভয়, আশঙ্কা বা বিপদের আন্দাজ বা আভাস কিন্তু শঙ্কু পায়নি। সকালে সম্মেলনের বৈঠক ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে জাপানি পক্ষী বিজ্ঞানী তোমাসাকা মোরিমোতোর ঘোর ক্লান্তিকর ভাষণ। জাপানের যে পক্ষী বিজ্ঞানী, তো জাপানি পক্ষী বিজ্ঞানী কি নাম? এই নামটাকে ব্র্যাকেটে রাখো, তোমাসাকা মোরিমোতো। নামও অদ্ভুত। তাহলে জাপানের পক্ষী বিজ্ঞানী নাম হচ্ছে তোমাসাকা মোরিমোতো। ব্র্যাকেটে রাখতে বললাম কারণ এটা এমসিকিউর প্রশ্ন আসতে পারে। তো সেই ভদ্রলোক যে ভাষণ দিচ্ছিলেন সেই ভাষণটা হচ্ছে একঘেয়েমি ভাষণ, ক্লান্তিকর ভাষণ। এই যে আমি যে এখন বলে যাচ্ছি, এই যে বলাটা, এটা অনেকের কাছে মনে হতে পারে একঘেয়েমি, ক্লান্তিকর। কিন্তু এই পড়ানোর মাঝে মাঝে যদি প্রশ্ন করি, প্রশ্নের উত্তরগুলো তোমরা দাও, মানে এইভাবে তোমরা ইনভলভ হও, তাহলে কিন্তু এটাতে ক্লান্তি আসবে না, একঘেয়েমি আসবে না। কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে জাপানি পক্ষী বিজ্ঞানী তোমাসাকা মোরিমোতো একটা একঘেয়েমি, ক্লান্তিকর ভাষণ দিয়ে যাচ্ছে। তো তারপরে আর একটা, মানে এর সঙ্গে জুড়ে ঘটনাটা ঘটবে। সঙ্গে করভাসকে নিয়ে গিয়েছিলাম। তো সেই সম্মেলনে যেখানে ভাষণ দেওয়া হচ্ছে সেখানে করভাসকেও নিয়ে যাওয়া হয়েছিল, শঙ্কু নিয়ে গিয়েছিলেন। প্রায় 1 ঘন্টা বক্তৃতার পর, টানা 1 ঘন্টা বক্তৃতা দিয়ে যাচ্ছে। তারপরে ভুলে গেছে ভদ্রলোক। তারপরে হঠাৎ খেই মানে যে লাইনগুলো বলে যাচ্ছে, যে কথাগুলো বলে যাচ্ছে, তারপরে কোন কথা বলতে হবে সেটা তার মনে আসছে না। হয়তো খেই হারিয়ে ফেলেছে, গুলিয়ে ফেলেছে। যে বক্তৃতা দিচ্ছিল সেই বক্তৃতার যে বক্তব্য সেটা হয়তো অনেকটা মুখস্থ ছিল। আর মুখস্থ বিদ্যার ফলে কি হয়, যেখানে ভুলে গেলে কী হবে, আর মনে পড়ে না, তখন থেমে যেতে হয়। তখন
কোনো কিছু সুন্দর করে সাজিয়ে আর বলা যায় না। এই জন্য মুখস্থ বিদ্যা পুরোপুরি নয়, এটা কিন্তু আমরা মাথায় রাখবে যে মুখস্থ করাটা কিছু কিছু ক্ষেত্রে জরুরি, দরকার আছে, কিন্তু আবার পুরোপুরি যদি মুখস্থ করো আর যদি মুখস্থের মাঝে হারিয়ে যায় মানে ভুলে যাও, তাহলে কিন্তু পুরো খেই হারিয়ে যাবে। তার মানে এটাও তোমাদের শিখতে হবে যে মুখস্থের সাথে সাথে কিছু নিজের থেকে তৈরি করা, নিজের থেকে বানানো, নাহলে পরীক্ষার সময় কী হবে, কোনো নোট মুখস্থ করে গেছো, হয়তো মাঝখানে ভুলে গেছো, বসে বসে ভাববে এই রে ভুলে গেছি, আর তো মনে পড়ছে না। কিন্তু ভুলে গেলে বানিয়ে লেখার এই যে ক্ষমতাটা, এটা কিন্তু থাকতে হবে। এইভাবে তোমরা প্রস্তুতি নেবে, তৈরি হবে। যাই হোক, মনিমতো তো 1 ঘন্টা ভাষণ দিয়ে ভুলে গেছে, খেই হারিয়ে ফেলে আমতা আমতা করছিল, কি এরপরে মনে পড়ছিল না। এমন সময় করভাস হঠাৎ আমার চেয়ারের হাতলে সশব্দে ঠোঁট তালি আরম্ভ করে দিল, ঠোঁট তালি। তো মানুষ অনেক সময় মঞ্চে উঠে বক্তৃতা দেওয়া ব্যক্তিকে ব্যঙ্গ করে, বিদ্রূপ করে, তার সঙ্গে একটু মজাও করে, কিন্তু দেখবে বলতে না পেরে অনেক সময় কোনো প্রতিযোগিতা যদি মঞ্চে দাঁড়িয়ে একটু ক্যাবলাকান্তের মতো হয়ে যায়, তখন অনেকে কিন্তু শীষ দেয়, হাততালি দেয়। ওটা কিন্তু প্রশংসার জন্য নয়, মজা করার জন্য, আরও ঘাবড়ে যায় তাতে। মঞ্চের প্রতিযোগী কিন্তু আরও তাতে ঘাবড়ে যায়, কিন্তু হওয়া উচিত নয়, এটা করা উচিত নয়। কোনো কারণে ভুলে গেলে, কোনো কারণে যদি ভুল ত্রুটি হয়, তাহলে সেটাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা উচিত নয়, বরং আরও একটু সাপোর্ট দিতে হবে, তাকে উৎসাহিত করতে হবে। কারণ প্রত্যেকের মধ্যে কিন্তু প্রতিভা আছে, যদি তার সাপোর্ট, যদি প্রত্যেকের সাপোর্ট যদি পায়, তাহলে কিন্তু সে নিজেকে ঠিক মতো করে আবার তৈরি করতে পারে। কিন্তু তা না করে যদি মানুষ তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে, ঠাট্টা তামাশা করে, তাকে যদি অবদমিত করে দেয়, তাহলে কিন্তু সে আর দ্বিতীয়বার চেষ্টাও করবে না। যাই হোক, তো করভাস কী করেছে, চেয়ারের হাত তোলে ঠোঁট দিয়ে ঠোঁট তালি দিচ্ছে, মানে ওকে একটু ব্যঙ্গ করছে, বিদ্রূপ করছে। তো যেই না ঠোঁট তালি আরম্ভ করলো, হলের লোক তাতে হো হো করে হেসে ওঠাতে আমি ভারী অপ্রস্তুতে পড়ে গিয়েছিলাম। শঙ্কু কেন অপ্রস্তুত হয়ে পড়ল বলো, শঙ্কু কেন অপ্রস্তুত হয়ে পড়ল? সবাই হাততালি দিয়ে হো হো করে হেসে উঠছে, কেন? করভাসের আচরণ দেখে। কিন্তু করভাসের আচরণ দেখে শঙ্কু অপ্রস্তুত হলো কেন? হ্যাঁ, করভাসের ঠোঁটতালি শুনে কিন্তু শঙ্কু অপ্রস্তুত হয়েছে। তার কারণ এই করভাস এ তো শঙ্কুরই পোশাক আগ না? হ্যাঁ, তাহলে শঙ্কু তো নিয়ে এসছে। হ্যাঁ, বিজ্ঞানী ব্যঙ্গ করলো। এবারে যাকে নিয়ে এসছে শঙ্কু, সে যদি এমন একজন সম্মানীয় পক্ষী বিজ্ঞানীকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে, তাহলে তার কারণে সে তো একটু লজ্জিত হবে, তাই না? তোমরাই ভাবো না, যদি তোমরা বড়দের সঙ্গে কোথাও যাও, সেখানে ভদ্রতা, সভ্যতা, সৌজন্যতা, শিষ্টাচার না মেনে যদি ওখানকার কোনো ব্যক্তিকে তোমরা এরকম ব্যঙ্গ বিদ্রূপ ঠাট্টা করো, তাহলে স্বাভাবিকভাবে তোমাকে যে নিয়ে গেছে, যে বাবা হোক, মা হোক বা বড়রা যারা নিয়ে গেছে, স্বাভাবিকভাবে সবার সামনে তিনি লজ্জিত হবেন না? তো তাহলে তিনি তোমাকে নিয়ে গেছেন, তোমার কারণে তো তারা কী হয়ে যাবে, একটু লজ্জিত হয়ে যাবে, অপ্রস্তুত হয়ে পড়বে। যাই হোক, তার মানে কখন কাকে কি বলতে হয় এখনও পর্যন্ত যেন করভাস সেটা শেখেনি। তাহলে করভাসের কারণে শঙ্কুকে লজ্জিত হতে হলো, তাই শঙ্কু সবার সামনে একটু অপ্রস্তুত হয়ে পড়লো। কারণ আমার করভাসের কারণে তো এখানে সবাই হো হো করে হেসে উঠছে, ওই তোমার শাখা মরিমতোকে ব্যঙ্গ করছে না। যাই হোক, লাইনটা দাগ দাও। হলের লোক তাতে হো হো করে হেসে ওঠাতে আমি ভারী অপ্রস্তুতে পড়ে গিয়েছিলাম। এই লাইনটা দাগ দাও। এবারে প্রশ্ন লেখো, হলের লোক কেন হো হো করে হেসে উঠেছিল? হলের লোক কেন হো হো করে হেসে উঠেছিল? হয়েছে লেখা? এটার সঙ্গে আরেকটা প্রশ্ন লেখো, শঙ্কু না, এখানে লাইনে শঙ্কুর কথা উল্লেখ নেই, তো তোমরা লেখো কে কেন অপ্রস্তুত হয়ে পড়েছিল? কে কেন অপ্রস্তুত হয়ে পড়েছিল?
দুপুরে আমাদের হোটেলেই সম্মেলনের কয়েকজন ডেলিগেটের সঙ্গে লাঞ্চ ছিল দুপুরে। হোটেলের নাম কি? শঙ্কু যে হোটেলে উঠেছিল, হোটেল এক্সেলসিয়ার, সেই হোটেলের সম্মেলনে কয়েকজন ডেলিগেট, হোটেলেই সম্মেলনে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে কয়েকজন ডেলিগেটের সঙ্গে লাঞ্চ ছিল, লাঞ্চের একটা ব্যবস্থা ছিল, কয়েকজন মিলে লাঞ্চ করবে। ডেলিগেটেড মানে কি? অতিথি। তাহলে কয়েকজন সম্মানীয় অতিথিদের সঙ্গে একটা লাঞ্চ ছিল, দুপুরবেলার খাওয়া দাওয়ার ব্যবস্থা। যেখানে যাবার আগে আমি আমার 71 নম্বর ঘরে এসে করভাসকে খাঁচায় রেখে খাবার দিয়ে বললাম তুমি থাকো, আমি খেয়ে আসছি। বাধ্য করভাস কোনো আপত্তি করলো না। তাহলে এখানে ব্র্যাকেটে একটা শব্দ রাখবে, সেটা হলো 71 নম্বর ঘর। 71 নম্বর ঘরে কে থাকতো? শঙ্কু। হ্যাঁ, আর পক্ষী বিজ্ঞানীদের যে চেয়ারম্যান, কি নাম? সিনিয়র কোভারবিয়াস। আর শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধুর নাম কি? আচ্ছা, তাহলে 101 নম্বর ঘরে কে ছিল? হ্যাঁ, সিনিয়র কোভারবিয়াস। শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধু সিনিয়র কোভারবিয়াস ছিল কত নম্বর ঘরে হোটেলের? স্যার গ্রেনফেল তো ছিল স্যার 107 নম্বর ঘরে। ও, গ্রেনফেল ছিল। হ্যাঁ, তাহলে গ্রেনফেল ছিল, গ্রেনফেল শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধু, তাই তো? হ্যাঁ, গ্রেনফেল ছিল 107 নম্বর ঘরে। 101 নম্বর কেউ ছিল না, কেউ না কেউ ছিল, কেউ না কেউ তো ছিল। হ্যাঁ, কেউ না কেউ তো ছিলই। কে ছিল এখানে বলা নেই, কিন্তু কেউ না কেউ ছিল। খুঁজে দেখো তোমরা কে ছিল। যাই হোক, 107 নম্বর ঘরে গ্রেনফেল ছিল, আর শঙ্কু ছিল 71 নম্বর ঘরে। 71 নম্বর ঘরে এসে করভাসকে খাঁচাতে রেখে খাবার দিয়ে বলল যে তুমি থাকো, আমি খেয়ে আসছি, চুপটি করে থাকো, তোমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে শঙ্কুর খাওয়ার পালা। যাই হোক, বাধ্য ছাত্রের মতো, বাধ্য সন্তানের মতো ছিল। বাধ্য করভাস কোনো আপত্তি করলো না, চুপটি করে বসে থাকলো খাঁচার মধ্যে, আর শঙ্কু সেই অবকাশে লাঞ্চ করতে গেল। লাঞ্চ শেষ করে যখন উপরে এসেছি তখন 2:30, এই 2:30টাকে ব্র্যাকেটে রাখো। লাঞ্চ শেষ করে যে তখন উপরে এলো, যখন 2:30 বাজে, তার মানে খেতে কতক্ষণ লাগবে? আধ ঘন্টা, 15-20 মিনিট, আধ ঘন্টা। হ্যাঁ, ওই 2টো নাগাদ আমরা ধরে নিতে পারি, 2টো নাগাদ বা 2:10 নাগাদ শঙ্কু লাঞ্চ করতে গেছে। তো যখন উঠে এলো তখন 2:30। দরজায় চাবি লাগাতেই বুঝলাম, কোন দরজা? খাঁচার দরজা নাকি হোটেলের ঘরের দরজা? ঘরের দরজা। দরজায় চাবি লাগাতেই বুঝলাম, দাগ দাও লাইনটা। দরজায় চাবি লাগাতেই বুঝলাম, এই লাইনটা দাগ, প্রশ্ন লেখো। দরজায় চাবি লাগাতে কে কি বুঝলো? দরজায় চাবি লাগাতে কে কি বুঝলো? শঙ্কু বুঝলো যে চাবির প্রয়োজন হবে না, সেটার কোনো প্রয়োজন হবে না, দাগ দাও, সেটার প্রয়োজন হবে না, এই লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, কোনটার কেন প্রয়োজন হবে না বা কিসের কেন প্রয়োজন হবে না? তাহলে দরজায় চাবির কোনো প্রয়োজন হবে না, তার কারণ দরজা খোলা, দরজা তো লাগিয়ে নিয়ে গিয়েছিল, দরজায় চাবি দিয়ে শঙ্কু গিয়েছিল, কিন্তু এসে দরজা খোলা অবস্থায়, দরজাতে চাবি লাগছে না, চাবির দরকার নেই। মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল। শঙ্কুর রক্ত যেন জল ঠান্ডা হয়ে গেল। একটা বিপদের আশঙ্কা, চরম বিপদ মাথার মধ্যে খেলে গেল, নিশ্চয়ই কোনো একটা বিপদ হয়েছে, দাগ দাও। মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল, এই লাইনটা তোমরা দাগ দাও। এটার থেকে ব্রড কোশ্চেন হবে 5-এর। প্রশ্ন লেখো, কার মনে কোন বিপদের আশঙ্কা জেগেছিল? কার মনে কোন বিপদের আশঙ্কা জেগেছিল? কোশ্চেন মার্ক দিয়ে ওর সঙ্গে
পরের পার্ট একটা লেখো যে এর পরবর্তী ঘটনা কী ঘটেছিল। এর পরবর্তী ঘটনা কী ঘটেছিল? নাম্বার হচ্ছে 2+3। পরবর্তী ঘটনা কী ঘটেছিল? 2+3। লেখা হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে চরম বিপদের আশঙ্কা। আশঙ্কা হলো না জানি করভাসের কোনো অনিষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে, হয়তো করভাসকে উধাও করে দেওয়া হয়েছে। ঝড়ের মতো ঘরে ঢুকছে। ঘরে ঢুকে দেখি যা ভেবেছিলাম তাই, খাঁচা সমেত করভাস উধাও। খাঁচা সমেত করভাসকে উধাও করে দেওয়া হয়েছে। এই যে ঝড়ের মতো ঘরে ঢুকে দেখি, লাইনটা দাগ দাও। ঝড়ের মতো ঘরে ঢুকে দেখি, দাগ দাও। প্রশ্ন লেখো, ঝড়ের মতো ঘরে ঢুকে কে কি দেখেছিল? না, শঙ্কু দেখেছিল যে খাঁচা সমেত করভাস উধাও হয়ে গেছে। আবার ঝড়ের মতো ঘরের বাইরে এলাম, ঝড়ের মতো দ্রুত গতিতে ঘরের বাইরে এলো। এবারে জানতে হবে তো ব্যাপারটা কি। উত্তর দিকে দুটো ঘর পরেই বাঁ দিকে রুম বয়দের ঘর, এটাকে ব্র্যাকেটে রাখো। রুম বয়দের ঘর কোথায় ছিল? না, উত্তর দিকের দুটো ঘর পরে, শঙ্কুর ঘরের উত্তর দিকে দুটো ঘর পরে। তার মানে শঙ্কুর ঘর যদি 71 নম্বর হয়, দুটো ঘর পরেই, তার মানে কত হতে পারে? পরের দিকে যদি আমরা ধরি 72, 73 ছেড়ে 74 নম্বর ঘর, এটা হওয়ার সম্ভাবনা। আবার যদি আমরা আগের থেকে ধরি যে শঙ্কুর ঘরটা 71 নম্বর, তাহলে দুটো ঘর পরে বলেছে, যদি ওদিক থেকে কাউন্ট করা হয় তাহলে এটা হতে পারে কত? 68, তারপরে 69, 70, 71, দুটো ঘর পরে। তো যাই হোক, তাহলে রুম বয়দের ঘর, ঊর্ধ্বশ্বাসে সে ঘরে গিয়ে দেখি, ঊর্ধ্বশ্বাসে ঘরে গিয়ে মানে রুম বয়দের ঘরে গিয়ে কী দেখা গেল? দাগ দাও। ঊর্ধ্বশ্বাসে মানে এবারে শ্বাস যেন বেরিয়ে আসবে, ঊর্ধ্বশ্বাসে এরা হাঁপিয়ে পড়ছে। ঊর্ধ্বশ্বাসে সে ঘরে গিয়ে দেখি। প্রশ্ন লেখো, কে কোন ঘরে গিয়ে কি দেখেছিল? শঙ্কু দেখেছিল রুম বয়দের ঘরে যে দুটো রুম বয় পাশাপাশি পাথরের মতো দাঁড়িয়ে আছে, একবারে পাথরের মতো। কি হয়েছে? কি করা হয়েছে? তাদের হিপনোটাইজ করা হয়েছে। হ্যাঁ, পাথরের মতো একবার সম্মোহিত করে দেওয়া হয়েছে, স্ট্যাচু বানিয়ে দেওয়া হয়েছে, পাথরের মতো হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে বলো কে করেছে তাদের হিপনোটাইজ? আরগাস। তাদের চোখের চাহনি দেখে বুঝতে পারছিলাম তারা এরকমভাবে অবাক হয়ে তাকিয়ে আছে, চোখের চাহনি এক দৃষ্টিতে, চোখের পাতা পড়ছে না। তাদের দুজনকে হিপনোটাইজ করা হয়েছে, দাগ দাও। তাদের দুজনকে হিপনোটাইজ করা হয়েছে, লাইনটা দাগ দাও। এটার প্রশ্ন লেখো, কাদের কেন হিপনোটাইজ করা হয়েছিল? তাহলে তাদেরকে হিপনোটাইজ করে আরগাস তাদের কাছ থেকে কি নিয়ে নিয়েছে? চাবি। তাহলে হিপনোটাইজ করা হয়েছে, হিপনোটাইজ করে তাদের থেকে চাবি নিয়ে নেওয়া হয়েছে। চলে গেলাম 107 নম্বর ঘরে গ্রেনফেলের কাছে, ব্র্যাকেটে রাখো 107 নম্বর ঘরে গ্রেনফেল। শঙ্কুর পক্ষীবিজ্ঞানী বন্ধু রিউফাস গ্রেনফেল 107 নম্বর ঘরে থাকতো। তো সেই 107 নম্বর ঘরে তাকে জানাতে হবে। শঙ্কু সেখানে গেল, তাকে সমস্ত ব্যাপারটা বলে দুজন শটান গিয়ে হাজির হলাম একতলা রিসেপশনে। শটান মানে একেবারে সোজা। গ্রেনফেলকে সমস্ত ব্যাপার জানালো যে খাঁচাসহ করভাস উধাও, তার মানে নিশ্চয়ই আরগাস তাকে চুরি করেছে। তারপরে সোজা তারা রিসেপশনে গেল। তো সেখানে গিয়ে খবরাখবর খোঁজ খবর তো নিতে হবে। রিসেপশন ক্লার্ক বলল, রিসেপশনে যে ক্লার্ক ছিল সেই ক্লার্ক বলল, দাগ দাও। রিসেপশন ক্লার্ক বলল, লাইনটা দাগ দিয়ে প্রশ্ন লেখো। রিসেপশন ক্লার্ক কি বলেছিল? রিসেপশন ক্লার্ক কি বলেছিল? ক্লার্ক বলেছিল যে আমাদের কাছ থেকে কেউ আপনার ঘরের চাবি নিতে আসেনি, চাবি চাইতে আসেনি। তা আপনার ঘরের চাবি আমাদের কাছ থেকে কেউ নিতে আসেনি। হ্যাঁ, ডুপ্লিকেট চাবি রুম বয়দের কাছে থাকে। রুম বয়রা তো কাজ টাজ করে, রুম টুম পরিষ্কার করে, অন্য জিনিসপত্র দিয়ে তারা সার্ভিস দেয়। তাহলে ডুপ্লিকেট চাবি রুম বয়দের কাছে আছে।
তারা যদি দিয়ে থাকে তারা দিলেও দিতে পারে, কিন্তু রুম বয়দের অবশ্যই দেওয়ার দরকার হয়নি। রুম বয়দের যে চাবি দেওয়ার দরকার হয়নি আমরা তো একটু আগেই বুঝলাম। আরগাস তাদের জাদু বলে অকেজো করে দিয়ে, মানে জাদু বলে মানে হিপনোটাইজ করে অকেজো করে দিয়েছে, একেবারে স্ট্যাচু করে দিয়েছে পাথরের মূর্তির মতো, দিয়ে নিজেই চাবি নিয়ে তার কাজ হাসিল করেছে। নিজেই চাবি নিয়ে তার কাজ হাসিল করেছে, এইটুকু অংশ দাগ দাও, পুরো লাইনটার শেষের দিকের অংশ দাগ দাও। নিজেই চাবি নিয়ে তার কাজ হাসিল করেছে, ডাক দিয়েছো? হ্যাঁ স্যার। এটার প্রশ্ন লেখো, কে কিভাবে কাজ হাসিল করেছে? কে কিভাবে কাজ হাসিল করেছে? স্যার লাইনটা নিজেই চাবি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, নিজেই চাবি নিয়ে তার কাজ হাসিল করেছে। আর এটার প্রশ্ন, কে কিভাবে তার কাজ হাসিল করেছে? শেষটায় হোটেলের দ্বার রক্ষকের কাছে গিয়ে, হোটেলের গেটকিপার তো দ্বার রক্ষকের কাছে গিয়ে আসল খবর পাওয়া গেল, এটাও দাগ দাও। শেষটায় হোটেলের দ্বার রক্ষকের কাছে গিয়ে আসল খবর পাওয়া গেল, লাইনটা দাগ দাও। এটার প্রশ্ন লেখো, দ্বার রক্ষকের কাছে কোন খবর পাওয়া গেল? দ্বার রক্ষকের কাছ থেকে কোন খবর পাওয়া গেল? সে বলল, মানে দ্বার রক্ষক বলল যে আধ ঘন্টা আগে একটা সিলভার ক্যাডিলাক গাড়িতে আরগাস এসেছিলেন। তাহলে 2:30টা নাগাদ যদি উপরে গিয়ে শঙ্কু দেখে এই অবস্থা, তাহলে আধ ঘন্টা আগে যদি আসে তাহলে কটা নাগাদ এসেছিল? স্যার দুটো নাগাদ এসেছিল। হ্যাঁ, তাহলে আধ ঘন্টা আগে, এটাকে ব্র্যাকেটে রাখো, যে আধ ঘন্টা আগে একটা সিলভার ক্যাডিলাক গাড়িতে চড়ে আরগাস এসেছিলেন। তার 10 মিনিট পরে, মানে 2:10 নাগাদ, 10 মিনিট পরে হাতে একটা সেলোফোনের ব্যাগ নিয়ে তিনি হোটেল থেকে বেরিয়ে যায়। সেলোফোনের ব্যাগকে ব্র্যাকেটে রাখো, সেলোফোনের ব্যাগকে ব্র্যাকেটে রাখো। সেলোফোনের ব্যাগের ভেতরে শুধু কি করভাসকে নিয়ে গেছে, না খাঁচা সহ করভাসকে নিয়ে গেছে? খাঁচা সহ করভাসকে নিয়ে গেছে। তাহলে খাঁচা সহ করভাসকে নিয়ে গেছে, করভাসের খাঁচাতে চাবি লাগানো ছিল, তালা বন্ধ করা ছিল? না, চিটকিনিটা শুধু লাগানো ছিল। তাহলে একটা সিলভার ক্যাডিলাকে চড়ে এসেছিল, ওটাতেই চলে গেছে। রূপলি রঙের ক্যাডিলাক, সিলভার ক্যাডিলাক, রূপলি রঙের ক্যাডিলাক। কিন্তু এখান থেকে কোথায় গেছে আরগাস? কোথায় গেছে আরগাস? ভাবছি কোথায় যেতে পারে, তার বাড়িতে কি, নাকি অন্য কোথাও? না, বাড়িতে যাওয়ার সম্ভাবনা কম, এরপরেই আমরা জানবো। অন্য কোথাও হয়তো করভাসকে নিয়ে গা ঢাকা দিতে পারে। তবে এই অবস্থায় আরগাসকে জব্দ করতে গেলে একা শঙ্কুর পক্ষে সম্ভব নয়, শুধু তার পক্ষীবিজ্ঞানী বন্ধুকে নিয়ে পুলিশের সাহায্য নিতেই হবে। অবশেষে কোভারুবিয়াসের শরণাপন্ন হতে হলো। কোভারুবিয়াসকে হ্যাঁ, পক্ষীবিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান, তার মানে তার জানাশোনা আছে, তার একটা রীতিমতো ক্ষমতা আছে, তার কথাটা শুনবে। হ্যাঁ, তো নিশ্চয়ই ভালো হাত আছে, তার কথা শুনবে পুলিশ। তাহলে কোভারুবিয়াসের শরণাপন্ন হলো, কোভারুবিয়াসের শরণাপন্ন, তার আশ্রয়ে যেতে হলো। দাগ দাও। অবশেষে কোভারুবিয়াসের শরণাপন্ন হতে হলো। এটার প্রশ্ন লেখো, কারা কেন কোভারুবিয়াসের শরণাপন্ন হলো? কারা কেন কোভারুবিয়াসের শরণাপন্ন হলো? তো কোভারুবিয়াস কি বলল? ভদ্রলোক বললেন আরগাসের বাড়ি কোথায় সেটা এক্ষুনি জেনে নিতে পারি। আরগাস কোথায় থাকে, তার বাড়ি কোথায়, এক্ষুনি জেনে নিতে পারি। কিন্তু তাতে কি লাভ হবে? আরগাসের বাড়ি কোথায় জানলে কিছু লাভ হবে কি? সে কি আর তার বাড়িতে গেছে? এত বড় কাণ্ড ঘটিয়ে সে তার বাড়িতে সম্ভবত যায়নি। সে তোমার করভাসকে নিয়ে নিশ্চয়ই অন্য কোথাও গা ঢাকা দিয়েছে, যাতে তাকে তোমরা খুঁজে না পাও। নিশ্চয়ই অন্য কোথাও গা ঢাকা দিয়েছে। তবে সে যদি শহরের বাইরে বেরোতে যায় তাহলে একটা রাস্তা আছে, শহরের বাইরে বেরোতে গেলে একটাই রাস্তা আছে। তা আমরা যদি ওই রাস্তাকেই অনুসরণ করি, ওই রাস্তাকেই ফলো করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে শহরের বাইরে বেরিয়েছি কিনা। তো তোমাদের আমি ভালো গাড়ি, ভালো ড্রাইভার আর সঙ্গে পুলিশ দিতে পারি, এই সমস্ত ব্যবস্থা করে দিতে পারি। সময় কিন্তু খুব কম, কারণ ও তো বেরিয়ে গেছে। তাহলে ওকে ধরতে গেলে তোমাদের তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে পড়তে হবে। আধ ঘন্টার মধ্যে তোমরা বেরিয়ে পড়ো, আধ ঘন্টার মধ্যে বেরিয়ে পড়ো। তাও হয়তো ওকে ধরতে পারবে কি না কে জানে, তাও তোমাদের গাড়ির গতি বাড়িয়ে ধরার চেষ্টা করতে হবে। হাইওয়ে ধরে চলে যাবে,
যদি কপালে থাকে তো তার সন্ধান পাবে। যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে, অঘটন ঘটে, আর তোমাদের সৌভাগ্য যদি ভালো হয়, কপাল ভালো হয়, তাহলে তোমরা তোকে ধরতে পারলেও পারতে পারো। 3:15 মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। 3:15 ব্র্যাকেটে রাখো। 2:30টার সময় কাণ্ড, 3:15 মধ্যে বেরিয়ে পড়লো ওরা। 3:15 মানে কতক্ষণ? 2:30 থেকে 3:15 মানে কতক্ষণ পরে? স্যার 15 মিনিট। 15 মিনিট। ওই বাট 45 মিনিট। 45 মিনিট। 2:30 থেকে 3:15, 2:30 থেকে 3:15, 2:45 না, 2:45 হলে 15 মিনিট হবে। 3:15 মানে কি? আধ ঘন্টা এদিকে আর ওদিকে প্লাস 15 মিনিট, তাহলে কতক্ষণ পর? 45 মিনিট। হ্যাঁ, 3:15 মধ্যে বেরিয়ে পড়লাম। রওনা হবার আগে হোটেল থেকে ফোন করে জেনে নিয়েছিলাম যে আরগাস, হোটেল থেকে ফোন করে আরগাসের সম্পর্কে একটু জেনে নিয়েছিল। আরগাস তার আসল নাম, এই আসল নামটাকে তোমাদের মুখস্থ রাখতে হবে, বানানটাকে ঠিকঠাক করে পড়তে হবে। ডোমিঙ্গো বার্তেলেমে সারমিয়েন্তো, ডোমিঙ্গো বার্তেলেমে সারমিয়েন্তো, এটাকে ব্র্যাকেটে রাখো। আর নামটা এত বড় কেন? বাবা মা আদর করে রেখেছে। আয় আমার ডোমিঙ্গো বার্তেলেমে সারমিয়েন্তো রে। ওরে বাবা, সহজ নাম। ফ্যামিলি নাম এক জায়গায়। হ্যাঁ, সহজ করে নাম রাখবে, ছোট করে নাম রাখবে, এত বড় নাম বাবা। স্যার ইচ্ছা হয়েছে স্যার। সবাই তো ছোট ছোট নাম রাখে, আমার বাচ্চার নাম আমি একটু বড় করে রাখলাম, ডোমিঙ্গো বার্তেলেমে সারমিয়েন্তো। যাই হোক, তার বাড়িতে ফেরেনি। তাহলে আরগাসের বাড়িতে ফোন করে জানা গেল, এরা আরগাসের বাড়িতে ফোন করে জেনেছিল আরগাস বাড়িতে পৌঁছেছে কিনা, বাড়িতে ফিরেছে কিনা। তাহলে বাড়িতে ফিরলে এদিকে তাহলে আর যাওয়ার দরকার ছিল না। এখন বাড়িতে যদি ফেরে আর খোঁজ যদি না পায়, তারা এদিকে রওনা দেয়, হাইওয়ে ধরে যায়, তাহলে তো তাদের যাওয়াটা ব্যর্থ হবে না। যাই হোক, বাড়িতে ফেরেনি। আমাদের সঙ্গে দুজন সশস্ত্র পুলিশ, দুজন পুলিশ ছিল সশস্ত্র, বন্দুক পিস্তল হাতে। আমরা পুলিশের গাড়িতেই চলেছি, পুলিশের গাড়িতে করে যাচ্ছে। দুজন পুলিশের, একজন ছোকরা বয়স, একজনের বয়স খুব কম, তার নাম কারেরাস। কারেরাসকে ব্র্যাকেটে রাখো। তাহলে একজন পুলিশের বয়স কম, ছোকরা বয়স, তার নাম কারেরাস। দেখলাম আরগাস সম্বন্ধে বেশ খবর টবর রাখে। কারেরাস কিন্তু আরগাস সম্পর্কে বেশ খবর টবর রাখে। বলল সান্তিয়াগো এবং আশেপাশে আরগাসের নাকি একাধিক আস্তানা আছে, একাধিক আস্তানা, অনেকগুলো আস্তানা আছে সান্তিয়াগো, তার আশেপাশে আরগাস বিভিন্ন জায়গায় থাকে। পাখি নিয়ে ম্যাজিক শুরু করেছে বছর 4 আগে, ব্র্যাকেটে রাখো, বছর 4 আগে। পাখি নিয়ে ম্যাজিক শুরু করেছে বছর 4 আগে, পাখি নিয়ে ম্যাজিক বছর 4 আগে, এটা ব্র্যাকেটে। আর সেই থেকে ওর জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। যখন থেকে পাখি নিয়ে ম্যাজিক শুরু করেছে তখন থেকে ওর জনপ্রিয়তা আরও বেড়েছে। দাগ দাও। স্যার মাঝখানে দুটো লাইন বাদ চলে গেছে। ও, তাহলে সান্তিয়াগো এবং আশেপাশে আরগাসের নাকি একাধিক আস্তানা রয়েছে। এককালে জিপসিদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে আরগাস। এই জিপসিদের সঙ্গে ব্র্যাকেটে রাখো। জিপসি মানে কারা? বেদে। বেদে, যাযাবর। এই জিপসিদের সঙ্গে অনেকটা সময় টময় কাটিয়েছে, অনেক অভিজ্ঞতা এর। 19 বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে শুরু করছে। 19 বছর বয়সকে ব্র্যাকেটে রাখো। 19 বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করেছে। পাখি নিয়ে ম্যাজিক শুরু করেছে বছর 4 আগে, এটা একটু আগে তো ব্র্যাকেটে রাখতে বললাম। বছর 4 আগে পাখি নিয়ে ম্যাজিক শুরু করেছে, আর সেই থেকে ওর জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। এই লাইনটা দাগ দাও। সেই থেকে ওর জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে, দাগ দাও। প্রশ্ন লেখো, কার কোন সময় থেকে জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে? কার কোন সময় থেকে জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে? আমি জিজ্ঞেস করলাম, মানে শঙ্কু জিজ্ঞেস করলো, ও কি সত্যি ক্রোড়পতি, মানে ও কি সত্যি কোটিপতি? কারেরাস বললো, তাই তো মনে হয়, তাই তো মনে হয়। দাগ দাও, তাই তো মনে হয়। প্রশ্ন লেখো, কার কি মনে হয়? তাহলে কারেরাসের মনে হয় আরগাস কোটিপতি। তবে লোকটা ভয়ানক কঞ্জুস। কঞ্জুস মানে কি? হ্যাঁ, কিপ্টে, কিপ্টে, হার কিপ্টে, ভয়ানক কঞ্জুস। হ্যাঁ, হাত থেকে 2-5 আনা 2-10 পয়সাও বেরোয় না, কাউকে বিশ্বাসও করে না। তাই ওর বন্ধু বলতে এখন আর বিশেষ কেউ নেই। এত কঞ্জুস আর বিশ্বাস করে না, তাহলে এই রকম লোকের কি আর বন্ধু থাকে? এমন কেউ, এমন কোনো বন্ধু আছে যে বন্ধুরা কি করে, অন্য বন্ধুদের কাছ থেকে খায়,
কিন্তু নিজের খাওয়ানোর পালা এলে আর খাওয়াতে চায় না। না না পয়সা নেই এনেও নেই। ওর কি ওর কি কোনো দিন বন্ধু টিকবে? আর গিফটে খাবেই, এটা বলবে ওটা বলবে, হ্যাঁ একবার মাথায় হাত বুলিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে খাওয়ার সময় তারপরে হাওয়া ভ্যানিশ। ওই রকম দু একদিন দেখবে, তারপরে বুঝে যাবে যে এটা হাড় কিপটে, এটা অন্যের খাবে, অন্যকে সাহায্য করবে না, চলে যাবে। ওর বন্ধু টিকবে না এরকম ধরনের মানুষের। ভয়ানক কঞ্জুস, আর আবার বিশ্বাসও করে না, তো টিকবে নাকি? তাই ওর বন্ধু বলতে আর বিশেষ কেউ নেই। দাগ দাও, এই যে লাইনটা দাগ দাও। তাই ওর বন্ধু বলতে এখন আর বিশেষ কেউ নেই। এই লাইনটার প্রশ্ন লেখো, কার কেন বন্ধু বলতে বিশেষ কেউ নেই? কার কেন বন্ধু বলতে বিশেষ কেউ নেই? তাহলে আরগাসের বন্ধু বলতে বিশেষ কেউ নেই, কারণ ও কঞ্জুস আর কাউকে বিশ্বাস করে না, ওই কারণেই। শহর থেকে বেরিয়ে হাইওয়েতে পড়ে আর একটা মুশকিল হলো, দাগ দাও। শহর থেকে বেরিয়ে যখন হাইওয়েতে ওরা পড়লো, ওদের গাড়ি যখন হাইওয়েতে পড়েছে একটা মুশকিল বাঁধলো, মুশকিলটা কি? দাগ দাও। এটার প্রশ্ন লেখো, মুশকিলটি কি? কি মুশকিল? আচ্ছা, মুশকিল হলো হাইওয়ে দুভাগে ভাগ হয়ে গেছে। একটা চলে গেছে উত্তরে লস আন্দিজের দিকে, আর একটা চলে গেছে পশ্চিমে ভালপারাইজো বন্দরের দিকে। ব্র্যাকেটে রাখো উত্তরে লস আন্দিজ, আর ব্র্যাকেটে রাখো পশ্চিমে ভালপারাইজো বন্দর। এগুলো নিয়ে আগে আলোচনা করা হয়ে গেছে না ডিটেলে? তাই আমি একটু তাড়াতাড়ি আলোচনা করছি। তাহলে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে, তাহলে এখন সমস্যাটা কি? কি সমস্যা? হ্যাঁ, কোন দিকে যাবে? এমন একটা রাস্তা ধরলো যেদিকে আরগাস যায়নি, তাহলে ভুল পথে গেলে তো লাভ নেই। তাহলে ওদের এখন একটা সমস্যা দেখা দিয়েছে। তাহলে এই সমস্যার সমাধান তারা কীভাবে দূর করলো? দুটো হাইওয়ের মুখের কাছে একটা পেট্রোল পাম্প, দুটো হাইওয়ের মুখের কাছে একটা পেট্রোল পাম্প ছিল। তো পেট্রোল পাম্পটাকে ব্র্যাকেটে রাখো। পেট্রোলের দোকান, তো দোকানের লোকটাকে ওরা জিজ্ঞেস করলো যে কোন দিকে গেছে। দোকানের লোকটাকে জিজ্ঞেস করাতেই সে বললো ক্যাডিলাক, সিনিয়র আরগাসের ক্যাডিলাক। আর সে তো ভালপারাইজোর রাস্তায় গেছে, তাহলে ভালপারাইজোর রাস্তা, এটাকে ব্র্যাকেটে রাখো। তাহলে সিনিয়র আরগাসের ক্যাডিলাক গেছে ভালপারাইজো বন্দরের দিকে। আমাদের কালো মার্সিডিজ, পুলিশের গাড়ি, কালো মার্সিডিজ, ওরা কালো মার্সিডিজে চড়ে যাচ্ছিল, পুলিশের গাড়ি যদিও। কালো মার্সিডিজকে ব্র্যাকেটে তীর বেগে রওনা দিল ভালপারাইজোর উদ্দেশ্যে। খুব দ্রুত, যেভাবে হোক তাড়াতাড়ি পৌঁছে ধরতে হবে। করভাসের প্রাণহানি হবে না সেটা জানি, দাগ দাও। করভাসের প্রাণহানি হবে না সেটা জানি, দাগ দাও। এটার প্রশ্ন লেখো, কেন করভাসের প্রাণহানি হবে না? স্যার এটা একটু বড় হবে না, খুব বেশি বড় হওয়ার কথা না তো। করভাসের প্রাণহানি হবে না, তার কারণ হচ্ছে ওই যে করভাসের প্রতি আরগাসের লোভটা খাঁটি। ওকে কাজে লাগিয়ে ও তার ম্যাজিকটাকে আরও বহুগুণ উন্নত করতে চায়, ভালো করতে চায়। তাহলে ওকে মেরে ফেললে তো ওর কোনো লাভ হচ্ছে না। এই কারণেই এই এক কথায় লিখে দিলেও হয়ে যাবে যে করভাসের প্রতি আরগাসের লোভটা যেহেতু খাঁটি ছিল, তাই কিন্তু করভাসের কোনো ক্ষতি আরগাস করবে না। কিন্তু কাল রাত্রে করভাসের হাবভাব দেখেই বুঝেছিলাম যে কাল রাতে যে ঘটনাটা ঘটেছিল, করভাস যেভাবে অস্বস্তিতে, যেভাবে ওর হাবভাব দেখেছিল, শঙ্কু তাতে বুঝেছিল যে ওই জাদুকর লোকটিকে মোটেই পছন্দ করে না। অথচ ওই জাদুকর লোকটির সঙ্গে করভাসকে কিন্তু অনেকক্ষণ থাকতে হচ্ছে, এতক্ষণ থাকতে হয়েছে। সুতরাং আরগাসের খপ্পরে পড়ে তার যে কি মনের অবস্থা, সেটা তো ভাবলেই খারাপ লাগছে শঙ্কুর। কি কারোর যাকে পছন্দ নয় সেই যদি এরকমভাবে কাউকে কিডন্যাপ করে নেয় এবং তার সংস্পর্শে থাকতে হয়, তার কবজায় থাকতে হয়, তাহলে তার মনের অবস্থা কি হবে সেটা তো বোঝাই যাচ্ছে। দাগ দাও, সেটা ভাবতেই খারাপ লাগছে, সেটা ভাবতেই খারাপ লাগছে। এটার প্রশ্ন লেখো, কার কি ভাবতে খারাপ লাগছে? তাহলে শঙ্কুর এই ভেবে খারাপ লাগছে যে জাদুঘর আরগাসের খপ্পরে এতক্ষণ থেকে করভাসের মনের অবস্থা যে কি খারাপ হচ্ছে সেইটা ভেবেই খারাপ লাগছে শঙ্কুর। পথে আরও দুটো পেট্রোল স্টেশন পড়লো এবং দুটোরই মালিকের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত হলাম যে আরগাসের সিলভার ক্যাডিলাক এই রাস্তা দিয়ে গেছে। হতে পারে,
প্রথম যেজন বলেছিল সে তো ভুলও বলতে পারে। অনেক সময় আমরা রাস্তায় বেরিয়ে বাইরে কোথাও গিয়ে আমরা কি করি, একজনকে রাস্তার ঠিকানা জানতে যাই, একজনের কাছে কি রাস্তার ঠিকানা জানতে চাইবে, তাহলে কিন্তু ভুল করবে। বুঝেছো? স্যার একটু আগিয়ে লোকদের জিজ্ঞেস করতে হয়। হ্যাঁ, তুমি রাস্তায় বেরিয়েছো, অজানা কোনো জায়গায় গেছো, এবারে গিয়ে যদি তুমি একজনের কাছে জিজ্ঞেস করো এবং নিশ্চিত হয়ে যাও তাহলে কিন্তু ভুল হবে। আমরা একজনের কাছে জিজ্ঞেস করলাম, হ্যাঁ একটু এগিয়ে গেলাম, তারপরে আবার অবশ্যই আরেকজনের কাছে জিজ্ঞেস করা উচিত যে সে আমাদেরকে বিভ্রান্ত করলো কি না, ভুল বোঝালো কি না। এরকমভাবে 2-3 জনকে জিজ্ঞেস করে একদম নিশ্চিত হওয়া উচিত। তো শঙ্কু তাই করলো, প্রথম জনের কাছে জিজ্ঞেস করছিল। হ্যাঁ বলো। স্যার বললাম যে আগের কোশ্চেনটা লাইন কোনটা হবে? কোনটা বললাম সেটাই তো মনে পড়ছে না। কার কি ভাবতে খারাপ লাগছিল? খারাপ লাগছিল। সেটা ভাবতেই খারাপ লাগছে, এটার প্রশ্ন। কার কি ভাবতে খারাপ লাগছিল? তাহলে পথে আরও 2টো পেট্রোল স্টেশন পড়েছে, তার মালিকদের জিজ্ঞেস করে নিশ্চিত হলো শঙ্কুরা যে আরগাসের ক্যাডিলাক ওই রাস্তা দিয়ে গেছে। আমি আশাবাদী লোক, শঙ্কু, প্রফেসর শঙ্কু আশাবাদী লোক। প্রত্যেকটা কাজের পেছনে তার কিন্তু একটা আশা রয়েছে, আশা শেষ পর্যন্ত তিনি আশা বজায় রাখেন যে না হবে, কাজটা সম্ভব হবে, সফল হবে। তাহলে আশা রাখলেই কিন্তু শেষ পর্যন্ত লড়াই করা যায়। কিন্তু মাঝেই যদি আমাদের বা শুরুতেই যদি আমাদের আশা নষ্ট হয়ে যায়, আশা হত হই, তাহলে কোনো কাজ মনের জোর নিয়ে আর করা যায় না। তো শঙ্কু তো আশাবাদী লোক। এখানে আর একজন আছে শঙ্কুর পাশে বসে আছে যে নিরাশাবাদী। কী নাম তার? রিউবাস গ্রেনফিল্ড। শঙ্কু যতবার আশার আলো দেখছে ততবার তার আশার প্রাচীরে আঘাত করে করে তার আশাটাকে ভঙ্গ করে দিচ্ছে। নানা সময় নানান সংকট থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছি। শঙ্কু বিভিন্ন সময় বিভিন্ন সংকট বিপদে পড়েছিল, সেখান থেকে কিন্তু অক্ষত অবস্থায় কোনো রকমের অসুবিধায় পড়েনি, বেরিয়ে এসছে। আজ পর্যন্ত আমার কোনো অভিযানই ব্যর্থ হয়নি, কারণ তার মনের জোর আছে, আত্মবিশ্বাস আছে, আশাবাদী লোক, তাই কোনো অভিযান ব্যর্থ হয় না। তোমরাও কিন্তু যে কোনো কাজ করার সময় শেষ পর্যন্ত আশা রাখবে, একেবারে লাস্ট মিনিট পর্যন্ত আশা রাখবে যে না হবেই, টিকে যাবই, বাঁচবো, আমাদেরকে আমরা বিপদ থেকে বের করে আনবো। নানা সময় নানা সংকট থেকে এই কারণে কিন্তু শঙ্কু বার হয়ে আসতে পেরেছে, কারণ আশাবাদী লোক, আশা রেখেছে। আর আশা যার নেই, প্রথম থেকেই যে হতাশা নিয়ে কাজ শুরু করে, তার ব্যর্থতা আসতে বাধ্য। কিন্তু আমার পাশে বসে গ্রেনফিল্ড ঘন ঘন মাথা নাড়াচ্ছে আর বলছে দাগ দাও। কিন্তু আমার পাশে বসে এই লাইনটা ঘন ঘন মাথা নাড়াচ্ছে আর বলছে প্রশ্ন লেখো। গ্রেনফিল্ড ঘন ঘন মাথা নাড়াচ্ছিল আর কি বলছিল? গ্রেনফিল্ড কি বলছিল? গ্রেনফিল্ড বলছে ভুলে যেও না শঙ্কু, তুমি একজন অত্যন্ত ধূর্ত লোকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছো। হ্যাঁ, ধূর্ত লোকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছো। সে এতটা ধূর্ত, এতটা চালাক, তোমার কাজ কিন্তু পণ্ড করে ছাড়বে, সফল হতে দেবে না। তোমার করভাসকে সে যখন একবার হাতে পেয়েছে, তখন সে পাখি তুমি সহজে ফিরে পাবে না। এটা জেনে রেখো, এটা জেনে রেখো। ওই লাস্ট পার্ট, এই লাইনটার শেষ অংশটা দাগ দাও, এটা জেনে রেখো। প্রশ্ন লেখো, কি জেনে রাখার কথা বলা হয়েছে? এটা জেনে রেখো, কি জেনে রাখার কথা বলা হয়েছে? লিখেছ? তাহলে শঙ্কুর পাশে বসে থাকা গ্রেনফিল্ড বারবার শঙ্কুর আশার প্রাচীরে আঘাত করছে আর তাকে এটাই বলছে যে তুমি, অর্থাৎ সে একজন ধূর্ত লোকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে, অর্থাৎ সেই ধূর্ত লোকটা করভাসকে যখন হাতে পেয়েছে তখন কিন্তু করভাসকে সহজে ফিরিয়ে দেবে না। কারেরাস বলল, কারেরাস মানে ওই ছোকরা বয়সী যে পুলিশ, সিনিয়র আরগাসের হাতে কিন্তু অস্ত্র থাকার সম্ভাবনা। এককালে তার অনেক ম্যাজিকে তাকে আসল রিভলভার ব্যবহার করতে দেখেছি। তার মানে সিনিয়র আরগাসের কাছে যে অস্ত্র আছে, রিভলভার আছে, সেটা কিন্তু জানান দিল কারেরাস। তার মানে খুব সাবধানে কাজটা আমাদের করতে হবে, খুব সাবধানে আমাদের ট্যাকেল করতে হবে। হাইওয়ে ক্রমে ঢালু নামছে, হাইওয়ে ক্রমশ ধীরে ধীরে ঢালুর দিকে নেমে যাচ্ছে।
শান্তিয়াগোর 1600 ফুট থেকে এখন আমরা হাজারে নেমে এসেছি, ব্র্যাকেটে রাখো। শান্তিয়াগোর 1600 ফুট, এটাকে ব্র্যাকেটে। 1600 ফুট উঁচু থেকে ওরা নেমে এসেছে 1000 ফুট নিচের দিকে, 1000 ফুট কেউ ব্র্যাকেটে। পেছনে দূরে পর্বতশ্রেণী, দূরের দিকে পর্বতশ্রেণী, যত এগোচ্ছে পর্বতশ্রেণী আরও ঝাপসা হয়ে মিলিয়ে যাচ্ছে। 40 মাইল পথ এসেছি, ব্র্যাকেটে রাখো 40 মাইল পথ। ওরা এতক্ষণ এসেছে 40 মাইল পথ, আরও 40 মাইল গেলে ভালপারাইজো। তাহলে মোট কত মাইল দূরে ভালপারাইজো সান্তিয়াগো থেকে? 80 মাইল দূরে, মাথায় রেখো। তাহলে সান্তিয়াগো থেকে ভালপারাইজো 80 মাইল দূরে, 40 মাইল চলে এসছে, আরও 40 মাইল বাকি। গ্রেনফেলের বেজার মুখ, হ্যাঁ বেজার মুখখানা কেমন যেন একটা হতাশাগ্রস্ত, এখন বিকৃত হয়ে গেছে মুখখানা। বেজার মুখ আমার আশার প্রাচীরে বারবার আঘাত করে আমাকে টলিয়ে দিচ্ছে। তাহলে যে লোকটা পাশে বসে আছে তার মুখটা যদি একটু হাসি খুশি হয়, মুখটাতে যদি একটু আশার আলো থাকে, তাহলে পাশে বসা লোকটা তার কাছ থেকে একটু কী পাবে? সাহস পাবে, উৎসাহ পাবে, মনের জোর পাবে। হ্যাঁ, অথচ যে লোকটা পাশে বসে আছে সেই লোকটা যদি ঝিমিয়ে যায়, আশাহারা হয়ে যায়, মুখখানা কেমন বেজার করে রাখে, তাকে দেখেই মানুষের আশা এমনিতেই মরে যাবে। হাইওয়েতে কিছু না পেলে শহরে গিয়ে পড়তে হবে, স্বাভাবিক। হাইওয়েতে যদি না খুঁজে পায় তাহলে শহরে গিয়ে পড়তে হবে। আর শহরে যদি আর গাছ একবার পৌঁছে যায় তাহলে শহরে আর গাছকে খুঁজে পাওয়া মুশকিল। মানে এত বাড়িঘর, এত লোকজন, কোথায় আত্মগোপন করে থাকবে, গা ঢাকা দিয়ে থাকবে, তাকে খুঁজে পাওয়া সহস্র গুণ কঠিন হবে, 1000 গুণ কঠিন হবে। রাস্তা সামনে খানিকটা চড়াই উঠে গেছে, নেমেছিল রাস্তা, এবারে চড়াই উঠছে। আগে 1600 ফুট থেকে 1000 ফুটে নেমে এসেছিল, আবার উপর দিকে উঠছে। পেছনে কি আছে এখন আর দেখা যাচ্ছে না, ঝাপসা হয়ে গেছে পাহাড়। গাড়ি এগিয়ে চলেছে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, দুরন্ত গতিতে। চড়াই পেরোলো, মানে চড়াইটা পেরোলো, এবারে আবার নামবে। সামনে রাস্তার ঢালু নেমে গেছে বহুদূর, আবার ঢালু হয়ে অনেকটা নেমে গেছে। রাস্তার পাশে এখানে ওখানে দু একটা গাছ, এদিক ওদিক দু একটা গাছ রয়েছে। বহুদূরে একটা গ্রাম দেখা যাচ্ছে। মাঠে মোষের দলকে ব্র্যাকেটে রাখো। মাঠে কি চড়ছিল মোষের দল। জনমানবের কোনো চিহ্ন নেই, মানুষজনকে দেখা যাচ্ছে না, শুধু একবারে ফাঁকা ফাঁকা দূরে একটা গ্রাম। কিন্তু সামনে ওটা কি? এখনও বেশি দূর, সিকি মাইল তো হবে। সিকি মাইল, 1 মাইল মানে কত কিলোমিটার? 1.6 কিলোমিটার, মানে 1.5 কিলোমিটারের একটু বেশি, 1.6 কিলোমিটার। তাহলে 1 মাইল মানে যদি 1.5 কিলোমিটার একটু বেশি হয় তাহলে সিকি মাইল, তার মানে 1 মাইলের 4 ভাগের 1 ভাগ, তার মানে 1.5 কিলোমিটার একটু বেশি। তার মানে তাকে যদি আমরা 4 ভাগ করি তার 1 ভাগ, তাহলে সিকি মাইল তো হবেই। কিন্তু সামনে ওটা কি বলো? সামনে ওটা কি কি দেখা যাচ্ছিল? হ্যাঁ, সিলভার ক্যাডিল্যাক গাড়ি। গাছের গুঁড়ির সঙ্গে, গাছের যে গুঁড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে রয়েছে। এখন 400 গজের বেশি নয়, 400 গজের মধ্যেই এসে গেছে একটা গাড়ি। রোদ ঝলমল করছে, রাস্তার এক পাশে বেঁকে দাঁড়িয়ে আছে। দাগ দাও, রাস্তার এক পাশে বেঁকে দাঁড়িয়ে আছে। প্রশ্ন লেখো, রাস্তার এক পাশে বেঁকে কি কেন দাঁড়িয়ে আছে? কোনটি কেন দাঁড়িয়েছে বা কি কেন দাঁড়িয়ে আছে? রাস্তার এক পাশে বেঁকে দাঁড়িয়ে আছে, কোনটি কেন দাঁড়িয়ে আছে? আর তার পেছনে একটা গাছের গুঁড়িকে ব্র্যাকেটে রাখো। একটা গাছের গুঁড়ি সেখানে ধাক্কাটা খেয়েছে। এবার কাছে এসে পড়েছে গাড়িটা, ক্যাডিলাক গাড়ি, সিলভার ক্যাডিলাক, আমাদের মার্সিডিজ। তার পাশে এসে দাঁড়ালো শঙ্কুদের মার্সিডিজ, পুলিশের গাড়ি। কি রঙের ছিল? কালো। তাহলে সিলভার ক্যাডিলাক, সেখানে এসে দাঁড়ালো ওদের মার্সিডিজ। গাড়িটা কেন থেমে আছে তার কারণটা এবার বুঝলাম। দাগ দাও, গাড়িটা কেন থেমে আছে, এই লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, কার গাড়ি কেন থেমেছিল? কার গাড়ি কেন থেমে আছে? তাহলে গাড়িটা কেন থেমে আছে এবারে বুঝতে পারলাম কারণটা। কারণ রাস্তার এক পাশে ছিটকে গিয়ে সেটা গাছের গুঁড়িতে মেরেছে ধাক্কা। যখন দুরন্ত গতিতে যাচ্ছিল গাড়িকে চালিয়ে নিয়ে যাচ্ছিল
আরগাস আরগাস। যেই আরগাসের চোখ থেকে চশমাটা খুলে নিয়েছে আরগাস এইবারে চুপ, ব্যালেন্স রাখতে পারেনি। গাড়িটা কেন থেমে আছে তার কারণটা বুঝতে পারলাম। রাস্তার এক পাশে ছিটকে গিয়ে সেটা একটা গাছের গুঁড়িতে মেরেছে ধাক্কা। গাড়ির সামনের অংশ থেঁতলে গেছে, সামনের অংশ একবারে থেঁতলে গেছে। কারের রাস বলল সিনিয়র আরগাসের গাড়ি। এছাড়া আরেকটা সিলভার ক্যাডিলাক আছে সান্তিয়াগোতে। ব্যাংকার সিনিয়র গালদামেসের গাড়ি। ব্র্যাকেটে রাখো এই নামটাকে, ব্যাংকার ধনী লোক, সিনিয়র গালদামেসের গাড়ি, এটাকে ব্র্যাকেটে। তাহলে সান্তিয়াগোতে দুটো ক্যাডিলাক আছে, একটা আরগাসের আর একটা সিনিয়র গালদামেসের গাড়ি। কিন্তু এটা যে আরগাসের গাড়ি সেই নাম্বারটা কিন্তু কারেরাস চেনে, কিন্তু এটার নম্বর আমার চেনা, এটা সিনিয়র গালদামেসের নয়। গাড়ি তো রয়েছে কিন্তু আরগাস কোথায়? আর আমার করভাসই বা কোথায়? ড্রাইভারের পাশের সিটে ওটা কি? ড্রাইভারের পাশের সিটে কি ছিল? স্যার খাঁচা। খাঁচা, শূন্য খাঁচা। হ্যাঁ, করভাস শূন্য খাঁচা, করভাসের শূন্য খাঁচা, করভাস ছিল না। তাহলে ড্রাইভারের পাশের সিটে করভাসের শূন্য খাঁচা। জানলা দিয়ে মুখ ঢুকিয়ে দেখলাম যে সেটা করভাসের খাঁচা। শঙ্কু মুখ ঢুকিয়ে দেখলো। দরজার চাবি আমারই তৈরি, খাঁচার দরজার চাবি শঙ্কুর তৈরি, আর সেটা রয়েছে আমারই পকেটে। শঙ্কুর পকেটে রয়েছে খাঁচার দরজার চাবি। আজ দুপুরে দরজায় চাবি দিইনি। যখন শঙ্কু খেতে গিয়েছিল দুপুরে দরজার চাবি দেয়নি, শুধু ছিটকিনিটাই লাগানো ছিল। করভাস খাঁচা থেকে নিজেই বেরিয়েছে, সন্দেহ নেই, নিজেই বেরিয়েছে, এটা বুঝতেই পারা যাচ্ছে। আরগাস তো তাকে বের করবে না। কিন্তু তারপরে কি ঘটলো? হঠাৎ একটা চিৎকার কানে এলো দূর থেকে, মানুষের গলা। কার চিৎকার? কে চিৎকার করছে? আরগাস। আরগাস। কারেরাস ও অন্য পুলিশটি বন্দুক গুছিয়ে তৈরি। কারেরাস অন্য পুলিশ। কার চিৎকার ভেসে আসছে? আমাদের ড্রাইভার দেখলাম ভীতু লোক। ড্রাইভার নিয়ে আমি গল্প এর আগের ক্লাসে করেছি। খুব ভীতু লোক ড্রাইভার। সে মাটিতে হাঁটু গেড়ে বসে মেরি মাতার নাম জপ করছে। মা মেরি বাঁচাও, রক্ষা করো মা গো। হ্যাঁ, যিশু খ্রিস্টের বদলে সরাসরি যিশু খ্রিস্টকে না ডেকে মা মেরিকে ডাকছে। মা মেরি আসবে, তারপরে তার ছেলেকে ডাকবে। মেরি মাতাকে ব্র্যাকেটে রাখো, মেরি মাতাকে ব্র্যাকেটে। তাহলে হাঁটু কেটে বসে ড্রাইভার মেরি মাতার নাম জপ করছে। গ্রেনফেল ফিসফিস করে বলল, ম্যাজিশিয়ান জাতটা আমাকে বড্ড আনকমফোর্টেবল করে তোলে। গ্রেনফেল সিনিয়র, না গ্রেনফেল হচ্ছে পক্ষীবিজ্ঞানী বন্ধু, পুরো নাম রিউফাস গ্রেনফেল। তাহলে রিউফাস গ্রেনফেল শঙ্কুর পক্ষীবিজ্ঞানী বন্ধু ফিসফিস করে বলছে যে এই যে ম্যাজিশিয়ান যাত্রা আমাকে বড্ড আনকমফোর্টেবল করে তোলে। আনকমফোর্টেবল মানে কি? অস্বস্তিকর। হ্যাঁ, অস্বস্তিকর। মোটেও স্বস্তি দেয় না। এই ম্যাজিশিয়ানদেরকে আমি পছন্দ করি না। আমি বললাম, মনে শঙ্কু বলল, তুমি বরং আমাদের গাড়ির ভেতরে গিয়ে বসো, তোমাকে নামতে হবে না, গাড়ির ভেতরে তুমি বসো, আমরা দেখছি। চিৎকারটা আমাদের দিকে এগিয়ে আসছে, দাগ দাও। চিৎকারটা আমাদের দিকে এগিয়ে আসছে, দাগ দাও। প্রশ্ন লেখো, কে কেন চিৎকার করছিল? কে কেন চিৎকার করছিল? তাহলে আরগাস চিৎকার করছে করভাসের কাছে রীতিমতো জব্দ হয়ে, দেখতে পাচ্ছে না কিছু, গালি দিচ্ছে। রাস্তার বাঁ দিক থেকে চিৎকার ভেসে আসছে। কিছু দূরে কতগুলো ঝোপড়া, ঝোপঝাপ আছে, আর সেই ঝোপঝাড় দু একটা বড় বড় গাছও রয়েছে ঝোপঝাড়ের মাঝে। সেদিক থেকে চিৎকারটা ভেসে আসছে। কাল রাতে ফিসফিসে গলা শুনেছি। কার গলা শুনেছিল শঙ্কু কাল রাতে? আরগাসের। ফলে গলা চিনতে দেরি হলো না, তাই চিনতে দেরি হলো না। এ গলা আরগাসের। অকথ্য মানে অকথ্য, যা কথায় ভাষায় প্রকাশ করা যায় না, অশ্রাব্য, যা শোনা যায় না। স্প্যানিশে সে গাল দিয়ে চলেছে, দাগ দাও। স্প্যানিশ ভাষায় গাল দিয়ে চলেছে। প্রশ্ন লেখো, কে কাকে গাল দিয়ে চলেছিল আর কেন? কে কাকে কেন গাল দিয়ে যাচ্ছিল? তাহলে আরগাস করভাসকে গাল দিয়ে যাচ্ছে, গালি দিয়ে চলেছে। কার উদ্দেশ্যে? ডেভিল বা শয়তানের স্প্যানিশ প্রতিশব্দটা বারবার কানে এলো। ডেভিল মানে শয়তান, এই শয়তানের স্প্যানিশ শব্দে বারবার ধরে গালি দিচ্ছে। তার সঙ্গে করভাসের নাম ধরে আরগাস ডেভিল বা শয়তানের স্প্যানিশ শব্দে গালি দিয়ে যাচ্ছে। কোথায় গেল সেই শয়তান পাখি? করভাস মূর্খ পাখি, শয়তান পাখি। নরকবাস আছে তোর কপালে, নরকবাস আছে, নরকবাস। হ্যাঁ, তোর কপালে নরকবাস আছে। তুই যদি আমার পাল্লায় পড়িস
তোকে একবার নরকে পাঠিয়ে দেবো, তোর কপালে কিন্তু নরক বাস আছে, আমার হাত থেকে তোর নিস্তার নেই শয়তান পাখি, মূর্খ পাখি কবাস। আরগাসের কথা আচমকা থেমে গেল, হঠাৎ করে থেমে গেছে আরগাসের কথা, কারণ সে আমাদের দেখতে পেয়েছে, আমাদের মানে শঙ্কু পুলিশ এদেরকে দেখতে পেয়েছে, আমরাও দেখতে পাচ্ছি তাকে। তার দু হাতে দুটো রিভলভার, ওরে বাজ এদিক ওদিক চালাচ্ছে। 100 হাত দূরে একটা ঝোপের সামনে দাঁড়িয়ে আছে সে, 100 হাত দূরে একটা ঝোপের সামনে দাঁড়িয়ে আছে, ঝোপের সামনে কেউ ব্র্যাকেটে রাখো, ঝোপের সামনে দাঁড়িয়ে আছে সে। কারেরাস হুঙ্কার দিয়ে উঠছে কারেরাস, সিনিয়র আরগাস, পুলিশ হুঙ্কার দিয়ে উঠলো, সিনিয়র আরগাস তোমার হাতে অস্ত্র নামাও, তোমার অস্ত্র নামাও, নইলে স্যারেন্ডার করতে বলছে। একটা কর্ণপটহ বিদারক শব্দ, কান ফাটানো, কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো শব্দ। আমাদের মার্সিডিজের দরজায় একটা রিভলভারের গুলি এসে লাগলো, ফায়ার করেছে আরগাস, গুলি এসে লাগলো মার্সিডিজের দরজায়, আর কান ফাটানো আওয়াজ, কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো। তারপর আরও 3টে গুলির শব্দ, আর 3টে গুলি চালিয়েছে, এদিক ওদিক, আমাদের মাথার উপর দিয়ে ছিটকে বেরিয়ে গেল। সেগুলি কোথায় যে এসে লাগবে তার ঠিক ঠিকানা নেই। কারেরাস দৃপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠলো, কারেরাস কিন্তু তাকে আরবার বলছে স্যারেন্ডার করতে, দৃপ্ত কণ্ঠে চিৎকার করে বলছে দৃঢ় গলায়, সিনিয়র আরগাস আমাদের কাছে বন্দুক আছে, আমরা পুলিশ, আপনি যদি রিভলভার না ফেলে দেন তবে আমরা আপনাকে জখম করতে বাধ্য হব, স্যারেন্ডার করুন। জখম? আরগাস শুকনো গলায় আর্তনাদ করে উঠলো, তোমরা পুলিশ, আমাকে বাঁচাও, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। আরগাস এখন 25 হাতের মধ্যে, এইবার বুঝলাম তার দশাটা, দাগ দাও, এইবার বুঝলাম তার দশাটা, দাগ দাও, দাগ দিয়েছো? হ্যাঁ স্যার। তার চশমাটা খোয়া যাওয়াতে, চশমাটা খোয়া গেছে, চশমা হারিয়ে ফেলেছে, তো সেই কারণে সে প্রায় অন্ধের সামিল হয়ে যত্রতত্র মানে এদিক ওদিক গুলি চালিয়েছে। বলো কত পাওয়ার চশমার? -20 পাওয়ার চশমা হারিয়ে ফেলায় এদিক ওদিক গুলি চালিয়েছে, দেখতে পায়নি অন্ধের মতো। আরগাস হাতের অস্ত্র ফেলে দিয়ে হোঁচট খেতে খেতে এগিয়ে এলো। কারেরাস ও অন্য পুলিশটি তার দিকে এগিয়ে গেল। আমি জানি এই সংকটে, এই যে সংকট, এই সংকটে আরগাসের কোনো ভেলকি কাজ করবে না। ভেলকি জাদু, ওটা তো চুরি, চোখের সামনে ধাঁধা, কিন্তু ভেলকি, এই যে ভেলকি কাজ করবে না এই বাস্তবে, বাস্তবের মাটিতে কিন্তু কোনো ধাঁধা ভেলকি কাজ করে না। হ্যাঁ স্যার, কোয়েশ্চেনটা বলনি। কোন প্রশ্ন? ও এইবার বুঝলাম তার দশাটা, এটার প্রশ্ন লেখো। কার কেমন দশা হয়েছিল? কার কেমন দশা হয়েছিল? ওর সঙ্গে আরেকটা প্রশ্ন লেখো, কেন তার এমন দশা হয়েছিল? কার কেমন দশা হয়েছিল আর কেন তার এমন দশা হয়েছিল? তাহলে তার শোচনীয় অবস্থা, তার অবস্থা অত্যন্ত শোচনীয়, চশমা খোয়া যাওয়ায় কিছুই দেখতে পাচ্ছে না। কারেরাস এগিয়ে এসে মাটি থেকে রিভলভার দুটো তুলে নিল। আরগাস তখন বলছে, সে পাখি উধাও হয়ে গেল, বলছে কি ঘটনা ঘটেছে, দ্যাট ইন্ডিয়ান গো, ওই ভারতীয় পাখি, শয়তান পাখি, কিন্তু কি অসামান্য বুদ্ধি তার, দাগ দাও, কি অসামান্য বুদ্ধি তার, এই লাইনটা দাগ দাও। এটার প্রশ্ন লেখো, কার কোন বুদ্ধির কথা বলা হয়েছে, কার কোন বুদ্ধি? এর আগে একটা লাইন দাগ হবে, দাগ দাও। তার অবস্থা অত্যন্ত শোচনীয়, এক লাইন আগে, তার অবস্থা অত্যন্ত শোচনীয়, এটার প্রশ্ন লেখো, কার কেন শোচনীয় অবস্থা, কার কেন শোচনীয় অবস্থা? তাহলে কি অসামান্য বুদ্ধি তার? করভাসের অসামান্য বুদ্ধি, সুযোগ পেয়েই খাঁচার দরজা খুলে বেরিয়েই টুক করে আরগাসের চোখ থেকে -20 পাওয়ারের চশমা নিয়ে সোজা উড়ে গেছে। গ্রেনফেল কিছুক্ষণ থেকে ফিসফিস করে কি যেন বলতে চেষ্টা করছিল। গ্রেনফেল কোথায় ছিল? গাড়িতেই বসেছিল, তাকে তো গাড়িতে বসতে বললো, তাহলে গাড়ি থেকে ও দেখতে পেয়েছে করভাস একদম গাছের মগডালে। কোন গাছ? ন্যাড়া একাশিয়া গাছ। তাহলে গ্রেনফেল কিছুক্ষণ ফিসফিস করে কি যেন বলতে চেষ্টা করছিল, ফিসফিস করে। এবার তার কথাটা বুঝতে পারলাম, দাগ দাও, এবার তার কথাটা বুঝতে পারলাম, এই লাস্ট অংশটা দাগ দাও। প্রশ্ন লেখো, কার কোন কথাটা বুঝতে পেরেছিল, কার কোন কথা?
তাহলে গ্রেনফেলের কথা বুঝতে পেরেছিল শঙ্কু কোন কথা? না গ্রেনফেল ফিস ফিস করে বলার চেষ্টা করছে করভাস কোথায়। শঙ্কু দ্যাট বার্ড ইজ হিয়ার, এই বার্ড, এই পাখিটা এখানে কীরকম, কোথায় কোথায় করভাস? আমি তো দেখতে পাচ্ছি না তাকে। শঙ্কু তো দেখছে না। গ্রেনফেল রাস্তার উল্টো দিকে ন্যাড়া অ্যাকেশিয়া গাছটার মাথার দিকে আঙুল দেখালো। ন্যাড়া অ্যাকেশিয়া গাছ, ব্র্যাকেটে রাখো, ন্যাড়া অ্যাকেশিয়া গাছের একদম মাথার দিকে আঙুল দেখালো গ্রেনফেল। উপরে চেয়ে দেখলাম, ডাক দাও, উপরে চেয়ে দেখলাম। প্রশ্ন লেখো, ওপরে চেয়ে কে কি দেখলো? ওপরে চেয়ে দেখলাম, সত্যি তো আমার বন্ধু, আমার শিষ্য, আমার প্রিয় করভাস গাছটার সবচেয়ে উঁচু ডালে বসে, একদম মগ ডালে, উঁচু ডালে বসে নিশ্চিতভাবে আমাদের দিকে ঘাড় নিচু করে দেখছে। করভাস নিশ্চিতভাবে, বলো তো করভাস একবারে নিশ্চিন্ত কেন? কারণ স্যার আর্গাস তো কিছু করতে পারবে না। হ্যাঁ নিশ্চিত, ও জানে আর গাছের আর কিছু করার ক্ষমতা নেই, কারণ আমি এত উঁচুতে বসে রয়েছি। একে তো চশমা কেড়ে নিয়েছি, বেটা দেখতে পাবে না, অন্ধ, তার উপরে একদম মগ ডালে, ওই মগ ডাল পর্যন্ত উঠতেই পারবে না। অর্থাৎ আমি এখানে একেবারে নিরাপদে আছি, তাহলে নিশ্চিতভাবে। আর তারপরে দেখতে পেয়েছে, করভাস তো দেখতে পেলো যে আমার মালিক, আমার বাবা চলে এসছে, পুরো দলবল নিয়ে চলে এসছে, পুলিশ নিয়ে চলে এসছে। অতএব আমি কিন্তু নিশ্চিত আমাকে বাঁচিয়ে নিয়ে যাবেই, উদ্ধার করবেই করবে। তাকে হাতছানি দিয়ে ডাকতেই সে, হাতছানি দিয়ে নেমে আয়, নেমে আয়, নেমে আয় বাবা, নেমে আয়, হাতছানি দিয়ে ডাকতেই সে অক্লেশে, কোনো ক্লেশ না করে, কোনো কষ্ট করতে হলো না। কারণ ডানা ঝাপটালে তো কষ্ট হবে, এখানে ডানা ঝাপটালো না। কী করলো? ডানাটা মেরে দিয়ে গোদ খাওয়া গুড়ির মতো, ওই যে চিল বা জিগল পাখি আকাশে দেখো অনেক সময় কী করে, দু একবার ডানা মেরে দিয়েই এরকমভাবে ডানা মেলে এরকম ঘুরতে থাকে, ডানা ঝাপটায় না। তাহলে অক্লেশে, কোনো ক্লেশ, কোনো কষ্ট করতে হলো না। গোঁদ খাওয়া ঘুড়ির মতো, গোঁদ খাওয়া ঘুড়ি। তাহলে কিছুটা নেমে এসে নিজের দিকে বাতাস না থাকলে ঘুড়ি যেমন টাল খেতে খেতে গোঁদ খেয়ে মাথা ঠুকে পড়ে যায়, তো সেরকম গোঁদ খাওয়া ঘুড়ির মতো গাছের মাথা থেকে নেমে এসে বসলো আমাদের মার্সিডিজের ছাদের উপর। মার্সিডিজের ছাদকে ব্র্যাকেটে রাখো, মার্সিডিজের ছাদের উপর বসলো। তারপর অতি সন্তর্পণে মানে খুব ধীরে সাবধানে, যেন জিনিসটার মূল্য সে ভালোভাবে জানে। কোন জিনিস? এই জিনিসটার মূল্য জানে, সোনার চশমা, -20 পাওয়ারের কাঁচ। তাহলে সেই জিনিসটার মূল্য কি সে ভালোভাবে জানে, তাই খুব সাবধানে সন্তর্পণে তার ঠোঁট থেকে সামনে নামিয়ে রাখলো আর্গাসের -20 পাওয়ারের সোনার চশমা। কি উপস্থিত বুদ্ধি! প্রকাশিত হয়েছিল আনন্দমেলায় পূজা বার্ষিকীতে 1369। তাহলে এই গল্পের যত রকমের প্রশ্ন হতে পারে সমস্ত প্রশ্নগুলো বলে দিলাম, প্রশ্ন বলে তার সাথে সাথে উত্তরগুলো আলোচনা করে দিলাম, এবং এইগুলো থেকে তোমাদের তাহলে সমস্ত উত্তরগুলো লিখে তৈরি করে রাখতে হবে। আর তাহলে কারোর কোথাও কোনো অসুবিধা থাকবে না। বোঝা গেল? হ্যাঁ, উত্তরগুলো তৈরি করে রাখো। সবাইকে টাটা, ভালো থাকো সবাই।